আমি যে কুকুরের খাবার রান্না করছি, একটা মহিলা এসে কান্না করে বলতেছে, বাবা এই কুকুরের খাবার থেকে আমাকে একটু খাবার দেওয়া যাবে? একটা দিন আনে দিন খায়, সবাই তো বড় লোক না ভাই। কচ্ছপ কেন, কুকুর যদি মানুষকে খেয়ে বলতো আমি বলতাম রাইট। এই বাচ্চাগুলো এক ছোট বাচ্চা, এদের কি অপরাধ? ওদেরকে যদি জবানটা দিতেন, ওরা বলতে পারতো আমরা কি করব। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ছোট থেকে এই বাক্যটি পড়ে পড়ে আমরা বড় হয়েছি, কিন্তু কতজনের সঙ্গে জীবের প্রেম হয়েছে? হয়তোবা আপনার সঙ্গে হয়নি, হয়তোবা আমার সঙ্গে হয়নি, কিন্তু এই সমাজে অনেক মানুষ আছে যাদের সময়টাই কাটছে জীবের সঙ্গে প্রেম করে, তাদের সেবা করে। আজকে এমনই একজন ব্যক্তি আমার সঙ্গে উপস্থিত আছেন, তার নামটা হচ্ছে আব্দুল কাইয়ুম রক। তিনি জীবের সঙ্গে প্রেম করে সময় কাটাচ্ছেন, তাদের সেবায় নিজের জীবনকে এক প্রকার বিলিয়ে দিচ্ছেন। তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, সঙ্গে থাকুন। কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে আসলে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন বিশেষ করে অ্যানিমেল লাভার যারা আছে তাদের বাইরে অসংখ্য মানুষ চিনে জানে, কারণ আপনার সময়টাই কাটে আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছি এই সকল প্রাণীকুলের সঙ্গে। আপনি সদ্য এসেছেন সেন্ট মার্টিন থেকে। হ্যাঁ, আমি গত পরশু আসছি। আমি ছোট্ট করে একটু দর্শকদেরকে একটা ব্রিফ দিয়ে রাখি। সেটা হচ্ছে যে সেন্ট মার্টিনে পর্যটক না থাকায় সেখানকার অসংখ্য কুকুর আমরা জরিপে দেখেছি, মানে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে প্রায় 4000-এর মতো কুকুর সেখানে আছে, যারা কিনা খাদ্য অভাবে প্রায় মারা যাচ্ছিল। এমনও হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে মানে মৃত কুকুরের খাবার হচ্ছে বা মাংস কুকুর খাচ্ছে। সেই সময়ে সেখানে আব্দুল কাইয়ুম গিয়েছেন, এই কুকুরদেরকে খাবার খাইয়েছেন। সেই গল্পগুলো শুনবো, তখনকার এবং সেখানকার বর্তমান কি অবস্থা সেগুলো একটু তুলে ধরতে চাই। কি দেখেছেন, কি হয়েছে? আমি তো আসলে আমরা একটা ভিডিও দেখেই আমরা সবাই অনেক পাগল হয়ে যাই যে একটা কুকুরকে খেয়ে ফেলতেছে, মানে মরা কুকুরকে। এটা কিন্তু আমরা যেগুলো ডিসকভারি বা অন্য অন্য চ্যানেলে থাকি, কিন্তু একটা দেখবেন একটা বাঘের মাংস কিন্তু খায় না, মরে গেলেও খায় না। কোন একটা পর্যায়ে গেলে একটা কুকুরের মাংস খায়। সেখানে কিন্তু একটা পানি পর্যন্ত নাই যে তারা পানিটা সব লবণাক্ত পানি, পানি থাকলেও খেতে পারতেছে না, এটা লবণাক্ত। দেন ওইখানে পর্যটকের উপর নির্ভর করে ওরা বেঁচে আছে। 6 মাস পর্যটক থাকে, 6 মাস ওরা ভালো থাকে, আবার 6 মাস স্ট্রাগল করে চলে যায়। তো এবারও হয়েছে কি 8 মাস পুরো অফ। যেটা জরিপে দেখা গেছে যে 4000 কুকুর, বাট আমি গিয়ে 4000 কুকুর পাই নাই। আমি টোটাল আপনার 2000 থেকে 2100 কুকুর পাইছি। আচ্ছা, বাকি কুকুরগুলো কিন্তু নাই। এই কুকুরগুলো আমি অনেক কুকুরের মৃতদেহ দেখছি, কঙ্কাল হয়ে হাড় হয়ে পড়ে আছে। এলাকার কিছু কিছু মানুষ বলে যে আমরা কুকুর মাটি দিছি। তো 2000 কুকুর মরে যাওয়া কিন্তু কম ব্যাপারটা না। খাদ্য অভাবে কোনো একটা প্রাণী মরে যাবে, এটা শুধুমাত্র বাংলাদেশে আমি এই প্রথম একটা মানে আমি দেখছি। সেন্ট মার্টিনের মতো একটা জায়গায় যদি 4000 কুকুর থাকতো, এটা কিন্তু আমাদের অ্যানিম্যাল লাভারদের দায়িত্ব না, এটা সরকারের দায়িত্ব। সরকার যখন কোনো কিছু না করলো, এত নিউজ হলো, না করার পর আমি পারমিশন নেওয়ার জন্য প্রাণী অধিদপ্তরে গেলাম, সব জায়গায় ঘুরে এসেছি, কেউ আমাকে কোনো পারমিশন দেয়নি। মানে পারমিশনটা কিসের জন্য নিতে যাচ্ছিলেন? যে আমি সেন্ট মার্টিনে তো একদম মানে ট্যুরিস্টরা বা ওখানকার স্থানীয়রা ছাড়া কোনো অ্যালাউ না, ট্যুরিস্টরা কোনো অ্যালাউ না, আমি তো দূরের কথা। তো আমাকে কোনোভাবেই অ্যালাউ করা হয় নাই, আর এখান থেকে আমাকে কোনো পারমিশন দেওয়া হয় নাই। তো আমি একজন মানুষকে পাই, হারুনুর রশিদ ভাই। আমি যেদিন সুসাইড করার পোস্ট দেই, আচ্ছা, কারণ আমি যেহেতু ঢাকা শহরে কুকুর খাওয়াইতেছি, তো আমার কাছে এটা অনুভূতি কাজ করতেছে, প্রাণী কল্যাণের কাছে কাজ করতেছে না, এটা প্রাণী অধিদপ্তরে কাজ করতেছে না। আমার তো যে কোনো একটা ওয়ে দিয়ে যেতে হবে। যখন আমি সব জায়গায় ফেল, তখন আমি পোস্ট দিছি আমি সুসাইড করব, আমি ওপেন পোস্ট করছি। তখন হারুনুর রশিদ ভাইয়া জিনিসটা অনেক দেখে ভাবছে যে আমি যেটা বলছি মানে আমি করব। তো ভাই দেখে তারপরে উনি 5 ঘন্টার মধ্যে পারমিশন নিয়ে দেয়। উনি কে? এই হারুনুর রশিদ যার কথা বলছেন, উনি কিসের সঙ্গে যুক্ত আছেন? উনি একজন ওনার ভাই সচিব, উনি ওনার মানে প্রফেশনাল কখনো মানুষকে দেখেন, ওনার ভাইয়ের উনি হচ্ছে আপনাকে সেন্ট মার্টিনে প্রবেশের অনুমতিটা নিয়ে দিয়েছেন। হ্যাঁ, 11 জন সদস্য নিয়ে আমার
যেতে দেয়। অনুমতিটা কেন পেয়েছিলেন? যে এই প্রাণীদেরকে খাবার খাওয়ানোর জন্য। খাওয়ানোর। আচ্ছা, আপনি গিয়েছেন, আপনার প্রোফাইলে আমি অনেক ভিডিও দেখেছি, হাজার হাজার কুকুর খাওয়াচ্ছেন, বড় বড়। আমরা যেগুলো দেখে যে মানুষ অভুক্ত থাকলে কিংবা বিয়ে বাড়িতে যেমন রান্না হয় তেমন রান্না করে যে ছবিগুলো দেখতে পাচ্ছি যে খাইয়েছেন। এই ক্ষেত্রে আর্থিক তো একটা ব্যাপার থাকে, এত টাকা আপনি প্রতিদিন কত কুকুরকে খাইয়েছেন ওখানে? আমি প্রতিদিন কুকুর তো ছিল 2000-এর মতো পাইছি। আমরা পুরো কুকুর সেন্ট মার্টিন প্রত্যেক দিনেই খাওয়াইতাম। এখানে যে কুকুরগুলো আসলো মানে সবগুলা কি জানেন, খাবার দেখলে পাগল হয়ে যায়, তো তাদের খোঁজা লাগে না আমার। যেহেতু একটা বিচে আসলে সব কুকুররা কিন্তু মানে প্রায় ধরেন যে 50% কুকুররা ওখানে চলে আসে খাবারের গন্ধে। প্রথমে আমরা কম খাবার দেওয়া স্টার্ট করি, কারণ কুকুররা প্রথমে যখন আমি খাবার দিছি ওতে কিন্তু স্টোমাক অনেক ছোটো হয়ে গেছিলো, 8 মাস না খেয়েছিল। তো আমি যখন প্রথম একটু খাবার দিই তারা কিন্তু খেয়ে বমি করে ফেলতো, মানে রাখতে পারতো না, তারা হজম করতে পারতেছে না। তো আমি আস্তে আস্তে খাবার বাড়াই। প্রথমে আমরা 100 কেজি দিনে, দুপুরে 100 কেজি, রাতে 100 কেজি, মানে 300 কেজি করতাম প্রতিদিন। 300 কেজি খাবার রান্না করা হতো। মানে তারপরে আমরা বাড়াই নিলাম, তারপরে 125, তারপরে 150, তারপরে এমন করতে করতে আমরা প্রত্যেক দিন আমরা 500 কেজি পর্যন্ত দিতাম খাবার খাইয়েছেন। কতদিন খাইয়েছেন? আমি 14 দিন খাওয়াইছি। 14 দিন খাবার খাইয়েছেন, ধরেন গড়ে প্রায় 400 থেকে 500 কেজি করে খাবার খাইয়েছেন। তো এই ক্ষেত্রে আর্থিক তো একটা ব্যাপার থাকে, এত খাবারের টাকা আসলো কোথা থেকে? এত খাবারের টাকা আমার অ্যানিমেল লাভাররা আছে, ওনারা সবাই দিছে। নিলয় ভাই, নিলয় আলমগীর, হ্যাঁ নিলয় আলমগীর ভাই, তানিয়া বৃষ্টি আপু, তারপরে যে আমাকে পারমিশন নিছে, তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনি কিছু ডোনেশন দিছিল, সবাই বাইরের দেশ থেকে, ইন্ডিয়া থেকে সবাই দিছে। সবার টাকা মিলেই আমি এখান থেকে 3.5 লাখ টাকার খাবার নিয়ে যাই। 3 টন মানে 30,000 কেজি খাবার। এগুলো কি আপনি ঢাকা থেকে নিয়ে গেছেন? হ্যাঁ, ঢাকা থেকে ট্রলারে করে। কারণ আমরাই বাঁচানোর জন্য নিয়ে গেছি, কারণ ওখানে কিন্তু দাম বেশি। তো আমি যদি ঢাকা থেকে নিয়ে যাই, এগুলো আমরা কি করছি কি, আমরা লেবার দ্বারা উঠাই নাই, আমরা নিজেরাই উঠাইছি যে টাকা সেভিংস করার জন্য। আর একটা মজার কথা বলি, আমরা কিন্তু ওখানে গিয়ে ডিম, আলু ভর্তা, ভাত আমরা কিন্তু সবাই মিলে এটা খাইছি। আমরা নিজেরা রান্না করছি, আমরা সেভিংস করতে চাইছি। সেভিংস হয়েছে পরে? হ্যাঁ, সেভিংস হয়েছে 1,39,170 টাকা। এই টাকা নিয়ে আপনি ঢাকায় ব্যাক করেছেন? হ্যাঁ। এই টাকা দিয়ে কি করবেন এখন? এই টাকা দিয়ে আমি আবার যাব, আবার সেন্ট মার্টিনে? হ্যাঁ, আমার বড় প্ল্যান এদের স্প্রে নিউটার করা। কারণ কুকুর বেড়ে গেলে ওখানে কিন্তু মানুষরা আরো বেশি খাওয়া হয়ে যাবে। কিছুদিন আগে একটা দেখছিলেন কিন্তু আপনি, জাপান গার্ডেনে দেখলেন যে কুকুর মেরে ফেলতেছে। এখানে কুকুর মেরে ফেলার কারণটা কি, একটা জায়গায় যখন 5টা কুকুর থাকে সেম, যখন মানে 5টার জায়গায় যখন 20টা থাকে, তখন আপনার কিন্তু খারাপ লাগে যে 20টা কুকুর একবারে মারামারি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। এদের নিয়ন্ত্রণে আনতে হবে। তদ্রূপ সেন্ট মার্টিনের কুকুরদের নিয়ন্ত্রণে রাখতে হবে। এই প্রসঙ্গটাতে আমি আসবো, আমার প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে একটা, যে বলছিলেন যে 6 মাস যখন পর্যটক থাকে না তখন এরা অভুক্ত থাকে। তো এইবারই তো প্রথম এই ঘটনা ঘটলো না যে অভুক্ত ছিল, তার মানে হচ্ছে প্রতি বছর এটা প্রতি বছরই হচ্ছে। আর আরেকটা অভিযোগ আছে, কয়েকটা অভিযোগ বলবো বা কি অনুযোগ যাই বলি, মানে এমনটা আমরা শুনেছি যে সেন্ট মার্টিন জায়গাটা যতটুকু তার তুলনায় সেখানে কুকুরের সংখ্যা অধিক বেশি, যার কারণে এমনও হয় নাকি যে সেন্ট মার্টিনের যে কচ্ছপগুলো আছে সেই কচ্ছপগুলোকে অনেক সময় কুকুরগুলো খেয়ে ফেলছে, এমন ভিডিও কিন্তু আমরা দেখেছি। এতে করে কি প্রাণীর বৈচিত্র্যের কি সমস্যা হচ্ছে? আচ্ছা, আমি বলি, সাপোজ আপনি আমাকে একটা জায়গায় রেখে দিলেন আর কোনো খাবার নাই, আমি কিন্তু তখন মানুষ খেয়ে ফেলবে, রাইট? একটা কচ্ছপ একটা প্রাণী খেয়ে ফেলছে, মানে কিসের জন্য খেয়ে ফেলছে? সে তো শখে খেয়ে ফেলে নেই, তার খাবার নাই, সরকার তাকে খাবার দিতেছে না, মানুষ তাকে খাবার দিতেছে না, তাকে কোনো রকম একটা বিন্দু পরিমাণে পানি দেওয়া হচ্ছে না। সেখানে কচ্ছপ কেন, কুকুর যদি মানুষকে খেয়ে ফেলতো আমি বলতাম রাইট, আমার কাছে রাইট মনে হতো ওটা। আমি প্রথম দিন গেছি, আমাকে পাগলের মতো আমার প্যান্ট ছিঁড়ে দিছে, মানে আমি খাবার দিয়ে গেছি, আমাকে আঁকড়ে ধরে খাবার টাবার নিয়ে ফেলতেছে। ক্ষুধার জন্যই তো, ক্ষুধার থেকে তো বড় কিছু হয় না। কিন্তু 2-3 বছর আগে যথাসম্ভব যে আমরা দেখেছিলাম যে সরকারিভাবে হয়তো একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সেন্ট মার্টিন থেকে কিছু কুকুরকে স্থানান্তর করা। হ্যাঁ, এই ধরনের একটা প্রক্রিয়া নেওয়া হয়েছিল। তখনও কিন্তু প্রাণীকুল বা প্রাণী সংগঠনগুলো থেকে বাধা দেওয়া হয়েছিল যে এদেরকে সরানো যাবে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আসলে তাহলে এই যে একটা জায়গায় এত কুকুর হয়ে গেছে, খাবারের সংকট, পর্যটকরাও কিন্তু গিয়ে অনেক সময় কুকুরের হামলার শিকার হচ্ছে, তাহলে এই কুকুরগুলোকে নিয়ে আসলে করণীয় কি, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমার কাছে মনে হয় এদেরকে স্প্রে নিউটার করা, বন্ধত্বকরণ করে দিলে এদের লিমিটে চলে আসবে। যেমন একটা মা কুকুর 8-10টা বাচ্চা দেয়, আর ওইখানকার ওয়েদার এত ভালো,
ওখানে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট নাই, কোনো কুকুর মারা যাচ্ছে না, ভাইরাসের ইয়া নাই, কুকুর সব বেঁচে যাইতেছে। এইবার তো আপনি গেলেন, হ্যাঁ, এই যে এত এত প্রাণীকুল সংগঠন আছে, তাদের কোনো কার্যক্রম সেন্ট মার্টিনে আমরা দেখলাম না কেন? আপনি তো ব্যক্তিগতভাবে গিয়ে খাবার দিলেন, আর হ্যাঁ। কাউকে তো আমরা দেখলাম না। ওই সংগঠনগুলো কি করছে তাহলে? ওরা বড় বড় সংগঠন, ওই সময় আমি জানি না তাদের এই ছবিগুলো তারা কি স্টল করে গেছে নাকি ইগনোর করছে, নাকি এটা নিয়েও বড় কোনো প্ল্যান আছে আমি জানি না। কিন্তু আমার কথা হলো আগে বাঁচুক, তারপরে কিছু করেন। জাপানি গার্ডেনে বিষ প্রয়োগ করে কুকুর হত্যা করা হলো, তখনই কিন্তু বিভিন্ন সংগঠন প্লেকার্ড হাটে দাঁড়িয়ে গেল, বাধা দিল। তাহলে কি সংগঠনগুলোর কাজই হচ্ছে হত্যা করার পর গিয়ে বাধা দেওয়া কিংবা আমার মনে হচ্ছে তো এটা প্রকাশ করা? এটা আমার কাছে মনে হচ্ছে আমি কারো বিরুদ্ধে না। আপনি যেটা বলতেছেন, আমি সাধারণ মানুষ হিসেবে আজকে এখানে আসছি, আমি আমার পক্ষ নিতেছি না, আমি কারো পক্ষ নিতেছি না। সাপোজ ওইখানে হাজার হাজার কুকুর মরে গেছে, কেউ তো ফ্ল্যাগ নিয়ে জানাইলো না যে সেন্ট মার্টিনের কুকুরদের একটু আমরা বাঁচাই। কিন্তু জাপান গার্ডেন সিটি যখন ভাইপ হয়ে গেল, তখন সবাই গিয়ে ফ্ল্যাগ হাতে নিতেছে। প্ল্যাকার্ড হাতে কয়টা কুকুর মারা গেছে? মানুষ বিষ খেয়ে মারছে কয়টা? 5টা কি 6টা? 5টা কি 6টা? এমন অহরহ হইতেছে বাংলাদেশে। সেন্ট মার্টিনে তো না খেয়ে মরতেছে, এখানে তো মানুষ মেরে ফেলছে, আর সেন্ট মার্টিনে না খেয়ে মরতেছে। একটা প্রশ্ন হচ্ছে যে এই যে সেন্ট মার্টিনে এখন তাহলে করণীয় কি? সেখানকার স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য? স্থানীয় বাসিন্দাদের বক্তব্য হলো, স্থানীয় মানুষরা অনেক ভালো। আমি এটা নিজে থেকেই আসছি। প্রথম দিন আমি গেছি, সবাই আমাকে মারার জন্য রেডি সেন্ট মার্টিনের? হ্যাঁ, আমাকে মেরে বের করে দিবে। আমি এই 15 দিন কিভাবে সার্ভাইভ করলাম? ওরা আমাকে এত ভালোবাসলো, এই যে কাজ করতেছে স্থানীয়রা কিন্তু অর্ধেক। তো ব্যবহারেই সব কিছু হয়। ওরা কিন্তু প্রাণী বিদ্বেষী না, যে ওরা কুকুর মেরে ফেলতেছে না, ওরা বলতেছে বাসুক। ওরাই তো পর্যটকের উপর নির্ভরশীল, কুকুরগুলো পর্যটকের উপর নির্ভরশীল। আমি যে কুকুরের খাবার রান্না করছি, একটা মহিলা এসে কান্না করে বলতেছে, বাবা এই কুকুরের খাবার থেকে আমাকে একটু খাবার দেওয়া যাবে? একটা দিন আনে দিন খায়, সবাই তো বড় লোক না ভাই, দিন আনে দিন খায়। ওই মহিলা যখন বলতেছে বাবা আমি কি ওইখান থেকে খেতে পারবো? তো আমার কথা হলো, একটা মানুষ কোন পর্যায়ে গেলে কুকুরের খাবারটুকু চায়? অর্থাৎ পর্যটক বা সেন্ট মার্টিন তো আসলে একটা পর্যটন ভিত্তিক এলাকা। পর্যটক না গেলে শুধু যে প্রাণীকুলের সমস্যা হচ্ছে এমন তো কিন্তু না, সেখানকার মানুষও কিন্তু আসলে অনেক ভুক্তভোগী। এই যে আপনি বলছিলেন যে একটা মানুষ বা মহিলা এসে আপনার কাছে খাবার চাচ্ছিল, সবকিছুর আসলে আলোচনাও থাকে, সমালোচনাও থাকে। অনেকেই বলে এই যে লাখ লাখ টাকা দিয়ে হাজার হাজার কুকুরকে খাওয়ানো হচ্ছে, মানুষও তো আসলে অভুক্ত আছে, মানুষের জন্য না খরচ করে প্রাণীর জন্য কেন খরচ করা হচ্ছে? এই প্রশ্নও কিন্তু অনেকে করে। হ্যাঁ, আমাদের এখানে যারা মানুষ আসছিল, যারা কুকুরের খাবার দেখে কষ্ট পাইছে, আমাদের কিন্তু পার্সোনালি এসে বলছে, আমি যখন অ্যানিমেলসের টাকাটা একটা মহিলাকে খরচ করি, তো অনেকে বলে ভাই না, আমরা অ্যানিমেলসের জন্য কিছু করবেন না। তখন আমি নীল আলমগীর ভাইকে ফোন দিলাম, আমার বাবাকে ফোন দিলাম। আমরা হাইয়েস্ট 20-25 জন মানুষকে আমরা হাইটভাবে হেল্প করছি, যারা চলতে পারতেছে না। আচ্ছা, মানুষেরও তো বেঁচে থাকার অধিকার আছে, আমরা তো প্রাণকে ভালোবাসি। একটা মানুষ যখন একটা কুকুরের খাবার দিয়ে কান্না করতেছে, আমরা তো একটা প্রাণীর জন্য তো গেছি, ওনার তো একটা প্রাণ আছে। উনি যখন দিন আনে দিন খায়, উনি বিক্রি করতে হলো রাস্তায় রাস্তায় ফুল, মানে টপে করে বিক্রি করতো। পর্যটক ছিল না তখন, তো ওনার কর্মস্থান তো নাই, উনি কি খাবে? আর ওখানে তো মানুষের বাসায় কাজ করা যায় না। ঢাকায় যেমন সিস্টেম, ওখানে তো নাই। অন্য বাসায় কাজ করতে যাবে, টাকা পাবে এমনটাও না। ওই মানুষগুলো তো নদী পার হয়ে গিয়ে খেতে পারতেছে, কাজ করে চলে আসতেছে, এরা কোথায় যাবে? আপনি বললেন যে কচ্ছপ, ওখানে যদি মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতো, ওদের দিক দিয়ে আপনি রাইট। ওদেরকে যদি জবানটা দিতেন, ওরা বলতে পারতো আমরা কি করব। আমরা তো ঘাস খেয়ে থাকতে পারতেছি না, পরিবেশ নষ্ট হচ্ছে থেকে আমাদের মেরে ফেলতেছেন। এবং পানিটাও লবণাক্ত, যে পানিটাও ডিহাইড্রেশন। একটা কুকুরের কিন্তু আপনি হাড় গুনতে পারবেন ভাই, একটা কুকুরের হাড় গোনা যায়। আমি যখন 15 দিন যখন প্রথম দিন গেছি, এই বাচ্চাগুলো ছোট বাচ্চা, এদের কি অপরাধ? আপনি যখন সেন্ট মার্টিনে গেলেন, সেখানকার প্রশাসন বা স্থানীয় যারা সরকারি লোকজন আছে, তারা কি আপনাকে সহযোগিতা করেছে বা এগিয়ে এসেছিল? হ্যাঁ, তারা আমাকে প্রথমে তো সবাই আমাকে একটু নেগেটিভ ভাবে নিছিল। তো আমি যাওয়ার পর ফার্স্ট যখন আমি কুকুরের খাবারগুলো ফেলে দেই, তখনই ওরা বুঝে যায় যে না,
আর ওখানে মানুষরা কিন্তু আমাকে অনেকভাবে ভাবছে যে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে হয়তো আমি আসছি, শুধু কুকুর না, অন্য কোনো উদ্দেশ্য আছে। যখন উনি ফার্স্ট দিন আমাকে দেখলো, সেকেন্ড দিন ওনারাই আমাকে হেল্প করতেছে আমাকে। আমি রাস্তায় যাইতেছি, আমাকে চা খাওয়াইতেছে, অটোতে যাইতেছে, অটো বিল নিতেছে না, সেখানে কিন্তু অটো ভাড়া অনেক, সেখানে আমাকে ফ্রিতে অটোতে নিয়ে যাইতেছে যে ভাই চলেন আমি আগায় দিয়ে আসি। যথাসম্ভব এই 2-1 দিনের মধ্যে আমি কিছু ভিডিও দেখেছিলাম যে আপনি কুকুরদেরকে ধরে কাঁদছিলেন, যথাসম্ভব ওইটা কখন হলো, মানে কি বিষয়টা? আমি যখন চলে আসি, আমি তো 15 দিন খাওয়াইছি। আসলে একটা অ্যাটাচমেন্ট, আমি কিন্তু ওদের কুকুর মনে করি, আমার বাচ্চা মনে করি। আমি সবসময় বলি যে ওরা আমার বাচ্চা। তো এই খারাপ অবস্থা থেকে একটা ভালো অবস্থা নিয়ে আসলাম। আমার তো টাকা শেষ, খাবার শেষ, তো আমি তো থাকতে পারতেছি না। আমি যে খাবার নিয়ে গেছি 30,000 কেজি খাবার, তারপরে এগুলো তো সব শেষ হয়ে গেছে, আমার তো ব্যাক আসতে হবে। তো ওইখানে থাকতেছি, বাসা ভাড়ার ব্যাপার আছে, সব কিছু খরচের ব্যাপার আছে, তো আমার তো চলে আসতে হবে। আর ওদের ছেড়ে আমি আসতে পারতেছিলাম না। পর্যটক তো এখন আবার কিছু কিছু করে যাওয়া শুরু হয়েছে, শেষমেশ কি অবস্থা দেখে আসলেন তাহলে? শেষমেশ পর্যটক আসতেছে, সবাই তো অ্যানিমেল লাভার না। কিন্তু পর্যটক আসলে তাও তো কিছুটা খাবার পাবে মনে হয়। হোটেলে যে উৎকৃষ্ট খাবারটা, এগুলো কিছু কিছু পাবে, মানে এটা দিয়ে হয়ে যাবে, একটু চলতে পারবে। পর্যটক যখন ফুল পরিবারে যাওয়া স্টার্ট করতেছে পাবে, কিন্তু আমাদের মতো করে পাবে না। আমার মনে হয় জীবনে মনে হয় এদের শ্রেষ্ঠ দিন ছিল এই কয়দিন। আমি কিন্তু প্রত্যেকটা সময় লাইভ করছি, প্রত্যেকটা সময় ভিডিও করছি, কেউ যেন বলতে না পারে গতকালকের ভিডিও আজকে। আমি কিন্তু সবসময় ড্রেসও চেঞ্জ করতাম, আজকে ড্রেস, তারপরে কালকা, যাতে যেন একটা মানুষ যেন বলতে পারে না আপনাদের টাকাটা দিয়ে প্রত্যেকটা সময় ওদের খাবার হচ্ছে। বাচ্চারা ডিম ভেঙে দিতেছে, আপনি দেখছিলেন। আপনি ডিম দিয়ে ভাত মাখিয়ে কুকুরের বাচ্চাগুলোকে খাওয়াচ্ছেন, আমি দেখেছি। আমি একটা স্টেবল করে দিয়ে আসছি, যাতে যেন আমি যাইতে যেন ওরা সার্ভাইভ করতে পারে। আব্দুল কাইয়ুম রক, আপনার সঙ্গে সেন্ট মার্টিন নিয়ে অনেক কথা বলেছি, একটু ঢাকা বা দেশের মধ্যে চলে আসি। আমার একটা জানার বিষয় যে এই যে আপনি অ্যানিমেল বা প্রাণী নিয়ে কাজ করছেন, বেশিরভাগ কিন্তু আমি আপনাকে কুকুরের সঙ্গে কাজ করতে দেখেছি অন্যান্য প্রাণীর তুলনায়। এইটার সঙ্গে যুক্ত হলেন কবে থেকে আপনি? ভাইয়া আমার ডিসেম্বরের 2 তারিখে আমি আমার হিসেব করে 8 বছর হয়ে গেছে। 8 বছর? হ্যাঁ, আমি আর মেইনলি আমি সাড়ে 6.5 বছর থেকে মানে পুরো দমে কাজ করতেছি, এটা মানে এদের ছাড়া কিছু না। আচ্ছা, আমি যদি একটু প্রশ্ন করতে চাই যে 8 বছরে কি কি কাজের সঙ্গে আপনি যুক্ত প্রাণীকুলের? আমি কুকুরদের ট্রিটমেন্ট, রেস্কিউ করা, বিড়ালদের উদ্ধার করা, মানে সানসেটে আটকায় থাকলে, তারপরে কোনো মুমূর্ষু অবস্থা থাকলে হসপিটালে নিয়ে যাওয়া, তারপরে বন্যায় অসহায় প্রাণীদের, কুকুর, বিড়াল, গরু, ছাগল, তখন তো বন্যায় তো মানে সব প্রাণী তো খাবার, মানুষই তো খাবার পাচ্ছে না, সব প্রাণীদের হেল্প করি। তো আমার এই জার্নি আমার লাইফের। আমি যদি একটু যুক্ত করতে চাই, হয়তোবা মুখে বললে এটা প্রকাশ করা হবে না, যদি ভিডিও দেখানো যায়। আমি দেখেছি যে খুবই অসুস্থ, রোগাক্রান্ত, পোকা খাচ্ছে, সেই কুকুরদেরকে ধরে ধরে কিন্তু আপনি ট্রিটমেন্ট করছেন, পরিষ্কার করছেন। অনেকে কিন্তু এই বিষয়গুলোতে আসলে নাক ছিটকায় যে কিভাবে যাচ্ছে। আপনার মধ্যে কি এই ধরনের কিছু কাজ করে না কখনো? না, কাজ করে না। আপনি একটা জিনিস দেখবেন, আপনার যদি ভালোবাসা জিনিসটা চরম খারাপ অবস্থাও থাকে, আপনার কাছে কিন্তু এটা আপনার ভালোবাসার জিনিস। আপনার কাছে পোকা হলো, এটা কিছু ডাজন্ট ম্যাটার। আমার কাছে এমন যে আমার ভালোবাসার জিনিস, আমি কোলে নিয়ে ট্রিটমেন্ট করতেছি, আমার গায়ে ময়লা ভরতেছে, আমার কাছে ওদের স্মেলটাও বাজে লাগে না। আপনি কতগুলো কুকুরকে পর্যন্ত ট্রিটমেন্ট করেছেন? 7,000 প্লাস, বা হিসাব নেই। 7,000-এর উপরে? মানে হিসাব এর থেকেও বেশি হতে পারে, এর চেয়েও বেশি হতে পারে। তাহলে একটা প্রশ্ন তো আসতে পারে, সেন্ট মার্টিনে না হয় অনেকে আপনাকে টাকা দিয়েছে, তো এই যে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আপনি ধরেন 7,000-ই ধরলাম আমি, 7,000 কুকুরকে ট্রিটমেন্ট করেছেন, চিকিৎসা দিয়েছেন, এটার পেছনে কি অর্থ ব্যয় হচ্ছে না? এই অর্থ কোথা থেকে আসছে? সব আমার ফ্যান বেস, আমার ফ্যান বেসের মানুষরা আমাকে হেল্প করতেছে, বাবা হেল্প করতেছে, সবাই হেল্প করতেছে, সবাই আপনাকে পাঠায়। এবং আপনার একটা বিশাল পরিমাণ দেশের বাইরে ফ্যান বেস আছে, আমি যদি ভুল না করি। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া থেকেও আমাকে অনেকেই 500 টাকা, 100 টাকা, 10 টাকা ইন্ডিয়া থেকেও দিতেছে, বাইরের দেশ থেকেও দিতেছে। অফলাইনে আপনি একটা কথা বলছেন যে প্রায় অনেকগুলো দেশ থেকে আপনার কাছে কিছু অফার এসেছে। হ্যাঁ। কি অফার? আমি যেমন কানাডায় অফার পাইছি, রেস্কিউ অফার, অস্ট্রেলিয়ায় পাইছি, আমি ইন্ডিয়াও আমাকে কিছুদিন আগে অফার করছে, তারপরে আমি ফুজিতে শেল্টারে অফার পাইছি। ফুজি? হ্যাঁ, আমি 4টা দেশে অফার পাইছি, আমি যাইনি। মানে কি ধরনের অফার? তারা কি অফার পাইছে? আমাকে ওরা স্যালারি দিবে, সরকারিভাবে নিযুক্ত করাবে, আমি অ্যানিমেল নিয়ে ওদের কাজ করব।
ওই দেশগুলোতে আপনাকে নিয়ে যেতে চাচ্ছিল আর যেমন কি। অস্ট্রেলিয়া আছে, ক্যাঙ্গারু নিয়ে কাজ করতে হবে, ওদের দেখাশোনা, ওরা ওরা ইনজুর থাকলে ট্রিটমেন্ট, ওদের রেস্কিউ। তো আমাকে একটা হিউজ পরিমাণে স্যালারি দিতে চেয়েছিল, যেটা আমার লাইফে হয়তো আমি গেলে আমার এই বাংলাদেশ যা আশা লাগতো না। তো আমার আমার প্রথমেই কথা ছিল আমি যাব না। আর আমার বাপ মা বলছে না, যে আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে একটা যদি উদ্দেশ্য করে আমি যদি চলে যাই, এটা তো আমার অন্যায় করা হলো না। কয়েকটা ছোট ছোট প্রশ্ন করে আজকে শেষ করতে হবে। আপনার সঙ্গে আমি যদি ভুল না করি বিনোদন জগতে অনেক মানুষ যুক্ত, জি। কারা আছেন যারা কিনা আপনাকে ডোনেশন করে সহায়তা করছেন? সব থেকে আমার প্রিয়, আমি আমার ফ্যামিলির পরে যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, নীলা আলমগীর ভাই। সে আমাকে মানে সকল পরিমাণে, আমার পার্সোনাল, আমার অ্যানিমেল, আমি অসুস্থ হলে এটা করতে হবে, আমার সব কিছু দিক উনি খেয়াল রাখে। আমার লাইফে সব থেকে উনি আমার একজন কাছের মানুষ। ওনার জন্যই আমি এখন পর্যন্ত এখানে দাঁড়ায় আছি। আচ্ছা, আর কেউ নেই? আমি দেখেছি তমা মির্জা, আচ্ছা, তারপর আরো অনেকেই আপনার পোস্ট শেয়ার মানে করছে। উনি আমার মানে ঢাল হিসেবে উনি ছিল, মুখ্য ঢাল। হ্যাঁ হ্যাঁ, মুখ্য। যে একটা মানুষের আইডল থাকে না, হ্যাঁ হ্যাঁ। যদি আমাকে বলা থাকে যে আমার পিছনে আমার বাবার পরে যদি কেউ থাকে, এটা হলো নীলা আলমগীর ভাই। আমার বাবার পরে কেউ থাকলে। আচ্ছা। তো হিমি আপু আছে, তানিয়া বৃষ্টি আপু আছে, জান্নাত আপু আছে, তমা মির্জা, আপু আছে। হ্যাঁ আমি দেখেছি যে আপনার পোস্ট শেয়ার করছে তারা। সো হ্যাঁ, আসলে ওনার সাথে আমার পার্সোনাল ভাবে কথা হয় নাই। হ্যাঁ, ওনার মানে বিকাশ নাম্বার যে যেভাবে পারছে অথবা দূর থেকেও আপনার আসলে আশপাশে হ্যাঁ আছে। হ্যাঁ, আমার তো আসলে সবার মানে এভাবে ফলো করাটা, আমি তো কাজ করতে গেছি ওখানে, তো সারাদিন ব্যস্ত, কে ডোনেশন পাঠাইছে না পাঠাইছে, এখান থেকে আমি আসলে সবাইকে তো মেনশন করা সম্ভব না। যেমন আমি গতকাল থেকে এখন পর্যন্ত 70,000 টাকা ডোনেশন পাইছি। গতকালকে থেকে আজকে? আচ্ছা, কিসের 70,000 জন্য টাকা এটা? ডোনেশন। আমি যে আবার যাব স্পেন উইটার করার জন্য, সেন্ট মার্টিনে, যে আমার 15-20 লাখ টাকা লাগবে, মানে সব মিলে 15-20 লাখ টাকার হলে আমি ওখানকার কুকুরদের এই বন্ধত্বকরণ করব, যাতে যেন বংশবৃদ্ধিটা কমে যায়। আপনি তো অনেক জায়গায় গিয়েছেন, আমি তার মধ্য থেকে কোনো একটা গল্প শুনতে চাই, যেটা শুনলে আপনার কাছে হয়তো বা ইমোশনাল মনে হয় কিংবা মজা লাগে বা ভালো লাগে, যে আমি এই একটা প্রাণী এই ধরনের একটা কাজ করেছি, বা আপনার এখনো সেটা মাথায় ঘুরে, এরকম কোনো ঘটনা আছে শেয়ার করার মতন? আমি একদিন মিরপুর 14 একটা মানে একটা যাইতেছি, এই অবস্থায় মানে আমি চা খাইতেছি, এই অবস্থায় একটা পাশে দেখি যে একটা কুকুর মানে শব্দ করতেছে। রাত 3টা বাজবে, আমি কাজ করে আসতেছি, তো একটা শব্দ করতেছে, মানে কষ্টের শব্দ, গো গো করে একটা শব্দ করতেছে। তো আমি গিয়ে দেখি যে বাচ্চাটা মানে এই সাইড থেকে মানে কোমর পর্যন্ত মানে ম্যাগট হয়ে গেছে, পোকা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো মানে সে নিঃশ্বাসের মতো সে উঠেও দাঁড়াতে পারছে না। তো এমতো অবস্থা অনেক ক্লিনিকে ফোন দিছি, তো কেউ আসলে বলতেছে রাতে তো আসলে কোনো ইমার্জেন্সি কেস নেওয়া হয় না, আর রাতে তো আমাদের ক্লিনিক অফ, কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। আরেকটা মানে অনেক ভালো একটা ক্লিনিকে যোগাযোগ করে, না ভাই এটা হবে না, আপনি অনলাইন সাজেস্ট নেন। আমি তো ট্রিটমেন্ট করতেছি, দ্যাটস ইট। তো উনি আমাকে কোনো ক্লিনিক বা কোনো কিছু অ্যালাউ করলো না অত রাতে। তো আমার তো মেডিসিন আছে সাথে, তখন আমি আব্দুর রহমান ভাই যে ভেট আছে ওনাকে ফোন দিলাম, ভাই আমার একটু ইমার্জেন্সি সাজেস্ট লাগবে। ঠিক আছে, উনি তারপরে ভিডিও কলে দেখে সাজেস্ট করলো। তো আসলে আছে না যে আমি তখন তাকে কোলে নিলাম, কোলে নিয়ে আমার দিকে তাকায় আছে, মানে মাথাটা ইয়ে করে দিছে যে মনে হয় আমি বাঁচবো না, মানে এমন একটা অবস্থা। মানে আমার লাইফে আমি সেদিন আমি একটা অ্যানিমেলের জন্য কান্না করে দিয়েছিলাম, আমি এখনও আমার খারাপ লাগে। খুলে দিছি এমন করে, সে আমার মাথার দিকে আমার দিকে চায় আছে যে আমি মনে হয় বাঁচবো না, তুমি আমাকে যেভাবে হোক তুমি আমার কষ্টটা দূর করে দাও। মানে ও একটা অ্যানিমেলের চোখে আমরা কিন্তু পড়তে পারি ও কী চায়। তো আসলে ও আমাকে দেখার পর আমি যখন শোয়াই ফেললাম, ট্রিটমেন্টগুলো দিতেছি, সে অনেক যন্ত্রণা পাইতেছিল, সে তবুও চুপ করে আছে। তখন আমি তাকে নিয়ে পর সব পোকা বের করলাম, মানে সে আছে যে আমি মনে বাঁচবো না, তুমি আমাকে যেমন হোক কষ্টটা আমার দূর করে দাও। মানে পোকা, একটা জীবন্ত প্রাণীর ভিতরে পোকা খেয়ে ফেলতেছে, এটা তো আসলে কষ্ট থেকে আর কিছু না। তো তখন আমি তাকে জড়াই ধরে আসি, আশেপাশের মানুষদের হেল্প চাই, কেউ আমাকে হেল্প করে না।
আসলে মানুষরা থেকেও দূরে সরে যাইতেছে। তখন কিন্তু আমার এই কেসগুলো নিয়ে ফার্স্ট আমি তখন জাস্ট শিখতেছি। তো আমার লাইফে আমার মনে হইতেছিল যে ওই আমাকে দেখে কাঁদতেছে, মানে ওই আমাকে দেখে ভাবতেছে যে তুমি কিছু একটা করো, আমি বেঁচে যাই। আচ্ছা, এই যে আর্থিক একটা কথা বলছিলেন, আমার দেশে মানে এই বিষয়টা নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা হয় যে আর্থিক আমরা অনেক সময় ডোনেশন দেই, সেই টাকা 9-6 অভিযোগ থাকে লেনদেন, যে আমি টাকা দিয়েছি হয়তো বা 5,000, খরচ হয়েছে 2,000 3,000 টাকা মেরে দিয়েছে। এই ধরনের ভুক্তভোগী কি আপনি হয়েছেন বা আপনার বিরুদ্ধে এরকম কমপ্লেন এসেছে? এমন কথা আসতেছে, তাই তো আমাকে এত মানুষ বলে না, আমার প্রাণী প্রেমীর মানুষরা আমাকে কখনো বলে নাই। আর আমাকে যারা আমাকে টাকা দেয় কখনো আমি নিজের ইচ্ছাকৃতভাবে আমি হিসেবটা দিয়ে দিই। আমার কাছে এই টাকার ইয়েটা করতো না, মানে প্রশ্ন আপনি ওঠার আগে হিসাবটা দিয়ে দেয়। যেমন আমি এখানে খাবার নিয়ে গেছি 3,500 কেজি খাবার, ওই খাবার তো আমি খেতে পারবো না, তাই না? কুকুরে খাওয়া আলাদা। আমি ওই টাকাটা যে দিয়ে যে আমি রিসিপ্টটা আমি কিন্তু আমার ভিডিওতে দেখাইতেছি, এতটুকু খরচ করছি, এতটুকু পাইছি, আজকে পর্যন্ত এত টাকা আসছে। কালকে আমাকে এক ভাই আমাকে 50,000 টাকা হাতে দিছে। তো আমি তো নাও বলতে পারতাম যে 50,000 টাকা, ভাই বলতেছে ভাই এগুলো ভিডিও টিডিও করার দরকার নেই। আমি বলছি ভাই আমি আপনাকে দেখাবো না, বাট আমার কাছে প্রুফ থাকবে যে আমি এই টাকাটা আমার কাছে আসছে। আমি একটু কথা বলি, অনেকে তো বাসায় পোষা প্রাণী আছে, আমার কাছে তো মনে হয় বেশিরভাগ ভ্যাটে পোষা প্রাণীর চিকিৎসাটার দিকে বেশি নজর দেওয়া হয়। রাস্তাঘাটে কুকুর বিড়ালে কি আসলে অনেক কম ক্লিনিক এটা অ্যালাউ করে, খুব কম অ্যালাউ করে। আচ্ছা, প্রাণী অধিকার আইন সম্পর্কে একটু আসতে চাই। আমরা দেখলাম যে জাপান গার্ডেনের প্রসঙ্গটা, এর আগে কিছুদিন আগে আমরা দেখেছি যে কুকুরকে হাত পা বেঁধে গাছের সঙ্গে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রাণী অধিকার আইন নিয়ে যতটা আছে, প্রয়োগ কি আছে? আমি বলি প্রাণী 2019-এর আইনটাই হলো, এই আইন দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। এই আইনটার পিছনেও পলিটিক্স ছিল। এর আগে 1900 কত সালে যেন একটা আইন ছিল, ওই আইন দিয়ে আপনি মামলা করতে পারবেন। এই আইন দিয়ে আপনার ভুক্তভোগী হতে হবে। আপনি কি 10 দিন আপনার কাজ ছেড়ে আপনি দৌড়াতে পারবেন? মানে কি আইনটাতে সমস্যাটা কোথায়, কি বলছেন? আইন হলো এই আইনে আপনি ডিরেক্ট গিয়ে আপনার একটা মানুষকে মামলা করতে পারবেন না আপনি। আচ্ছা, এটা আপনার হাইকোর্টে আপনি আপিল করবে, তারপরে এটা জাস্টিফিকেশন করবে এটা কি আসলে কি না। পুলিশরা বলে কুকুরেই তো একটা মারছে। তাহলে এখন মামলা করার প্রসেসটা কি? ধরুন একটা কুকুর হত্যা করা হয়েছে, আমি থানায় গিয়ে অভিযোগ করতে পারবো না? তাহলে এটা মানে প্রসেসিংটা কি আছে আইনে? অভিযোগ করলেন, হ্যাঁ, আপনি একটা কুকুরের জন্য কতদিন যেতে পারবেন? আচ্ছা, মানে অভিযোগটা প্রমাণ হলে তারপরে মামলা হবে? প্রমাণ হবে, হাইকোর্টে যে ওখান থেকে আপিল করবে, অ্যালাউ করবে, তারপরে ওনার নামে উনি পলাতক। আচ্ছা, মানে অনেক লম্বা প্রসেস, সহজ কোনো প্রসেস? সহজ প্রসেস। আমার কথা হলো ইনস্ট্যান্ট কুকুর মারছে, আমি এটা ভিডিও প্রুফ দেখায় আমি ওনার নামে মামলা করে দিব, ওনাকে থানায় ভরবে, শেষ। ঢাকা সহ যে সেন্ট মার্টিন সহ বাংলাদেশে প্রচুর পরিমাণে বেয়ারিশ কুকুর। আপনি দেখবেন যে বাংলাদেশে ঢাকার অলিতে গলিতে কিন্তু এখন কুকুর সন্ধ্যার পরে বা রাতের বেলা জোট বেঁধে থাকে। অনেকে আসলে ভয় পায়, অনেকে এই কুকুরের ব্যাপারে মানে অভিযোগও করে। আসলে এটা সলিউশনের উপায়টা কি, আপনি যদি ছোট্ট করে একটু বলতেন? বন্ধত্বকরণ করা এদেরকে। ঢাকা শহরে কুকুর কিন্তু উৎকৃষ্ট খাবারটা পায়, এখানে খাবার ময়লা খাবার থাকে, অ্যানিমেল লাভাররা থাকে, সবাই দেয়। এদের শুধুমাত্র বন্ধত্বকরণ করে দিলে এদের জন্ম নিয়ন্ত্রণে একটা চলে আসবে। তখন একটা কুকুর তো 8-10টা বাচ্চা দেয়, তখন একটা কুকুর যদি বাচ্চা 10টা যখন দিতে পারবে না, মাটাও সুস্থ থাকলো, পরিবেশটাও ভালো থাকলো, সবকিছু। এটার মূল সলিউশন হলো বন্ধত্বকরণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই মানব সেবার সঙ্গে আর একটা মেসেজ দিতে চাই আমি। হ্যাঁ হ্যাঁ, আর আপনারা আমাকে সেন্ট মার্টিনের জন্য সবাই হেল্প করেন, আপনারা নিজেরাও আসেন, খাবার দেন। যারা সেন্ট মার্টিনে পর্যটক যাইতেছেন তারা একটু বাচ্চাদের জন্য খাবার নিয়ে যান, আর পারলে ওদের স্প্রে নিউটরের জন্য আপনারা হেল্প করবেন। আব্দুল কাইয়ুম রক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে যুক্ত থাকবেন সবসময় প্রাণীকুলের সঙ্গে, ঠিক আছে? দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আব্দুল কাইয়ুম রকের সঙ্গে, শুনছিলেন তার অভিজ্ঞতার কথা এবং কিভাবে তার শুরু এবং বর্তমান ভবিষ্যতের গল্পগুলো। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।